ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা মোদির, অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান। পাশে থাকার ঘোষণা জাতিসংঘের। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। অর্ধশতাধিক লাশ ও মানবদেহের অংশ হস্তান্তর ইসরায়েলের। উপত্যকা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের তহবিল ঘোষণার ইঙ্গিত। পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা। পারমাণবিক স্থাপনা আরও মজবুত করছে তেহরান। ইউক্রেনের ওডেসায় 150-র বেশি ড্রোন ছোড়ে রুশ বাহিনী, হতাহত 7। ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো। পাল্টা হামলার দাবি কিয়েভের। ফের শান্তি আলোচনার ইঙ্গিত জেলেনস্কির। এবং তাইওয়ান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই। মার্কিন পণ্যের উপর সব শুল্ক প্রত্যাহারের ঘোষণা তাইপের। আমদানি শুল্ক 20 থেকে কমিয়ে 15% করবে ওয়াশিংটন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল উল্লেখ করে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে ফোন কলেও আলাপ করেন মোদি। বিপুল জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। 24-এর গণ অভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের ওপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 18 মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদি। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে ফোন কলেও আলাপ করেন মোদি। তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত বলেও জানান। এ সময় দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোদি। এমনকি এই বিপুল জয়ের জন্য তারেক রহমানকে ভাই সম্বোধন করে তার দলসহ অন্যান্য দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এই কামনাও করেন তিনি। বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলেও উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীনও। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নাদিম মারজান, সময় সংবাদ। শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সদর দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেন, শান্তি ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশকে পূর্ণ সমর্থনে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
শান্তিপূর্ণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। দলের প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ। এবার বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ সদর দফতরে জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক। আইনসভা নির্বাচন ও গণভোটের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে উদ্ধৃত করে মুখপাত্র বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব সবসময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার উপর জোর দেন। গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার প্রত্যাশা করেন তিনি। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদান সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছেন। কঠিন ও বিভক্তির এ সময়ে সবাইকে রমজানের তাৎপর্য মনে করিয়ে দিয়ে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ তার রীতি অনুযায়ী নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি। তবে সারা দেশে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সংস্থাটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অন্য প্রসঙ্গ, অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। স্থানীয় সময় শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অফ পিস বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বোর্ড অফ পিসে ইন্দোনেশিয়ার যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান ফিলিস্তিনপন্থীরা। স্থানীয় সময় শুক্রবার গাজার দেল আলভালা এলাকায় অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনিদের গণকবর দেয়া হয়। যুদ্ধ চলাকালে সব মরদেহ ইসরায়েলের কাছে ছিল বলে জানান কবরস্থান বিভাগের পরিচালক। পরে আন্তর্জাতিক কমিটি রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়। সর্বশেষ 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড অব পিসের প্রথম বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে বৈঠকে অংশ নেবেন অন্তত 20টি দেশের প্রতিনিধি। মার্কিন কর্মকর্তারা জানান, বৈঠক থেকে গাজা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের তহবিল ঘোষণা হতে পারে। পাশাপাশি জাতিসংঘ অনুমোদিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF এর মোতায়েনের পরিকল্পনাও তুলে ধরা হবে। এই বাহিনীর লক্ষ্য হবে শান্তি বজায় রাখা এবং হামাসকে নিরস্ত্র করা। তবে ইসরায়েলের দখলদারিত্ব অবসান না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে আপত্তি হামাসের। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অস্ত্র ত্যাগকারীদের সাধারণ ক্ষমা এবং গাজা ত্যাগে ইচ্ছুকদের নিরাপদ বহির্গমনের সুযোগ দেওয়া হতে পারে। এদিকে স্থানীয় সময় শুক্রবার জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। ইন্দোনেশিয়ার বোর্ড অব পিসে যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান তারা। সেনা পাঠানোর সম্ভাব্য পরিকল্পনারও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। ওয়াশিংটনের বৈঠকে অংশ নেওয়ার কথাও রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের। গত বছর গাজায় শান্তিরক্ষা বাহিনীর জন্য 20,000 সেনা প্রস্তুত রাখার প্রতিশ্রুতি দেয় ইন্দোনেশিয়া। তবে ম্যান্ডেট স্পষ্ট না হওয়া পর্যন্ত চূড়ান্ত মোতায়েন নিশ্চিত করবে না বলে জানায় দেশটি। শিউলি রোজা, সময় সংবাদ। পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানের উপর চাপ আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন চাপের মুখেও নিজেদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও মজবুত করছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটন তেহরান উত্তেজনার মধ্যেই মার্কিন মিত্র ইসরায়েলের শীর্ষ কয়েকজন কর্মকর্তার হিটলিস্ট প্রকাশ করেছে ইরান।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য যেন শেষ হয়ে আসছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে। যদি কূটনৈতিক পথে সমাধান না আসে তবে দেশটিতে অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে এবারের সামরিক অভিযান হবে আগের চেয়েও বিধ্বংসী, যা ইরানকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে বাস্তবে রূপ দিতেই এবার শক্তিমত্তা বাড়াচ্ছে পেন্টাগন। পারস্য উপসাগরে আগে থেকেই মোতায়েন ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এবার তার সঙ্গে যোগ হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই বিশাল সামরিক সমাবেশ মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে আরব দেশগুলোর আশঙ্কা, দুই দেশের এই রেষারেষি যে কোনো সময় একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। তবে মার্কিন চাপের মুখেও নতি স্বীকার না করতে অটল ইরান। উপগ্রহের ছবিতে দেখা গেছে কোলাং গাজলা পাহাড়ের নিচে থাকা তাদের গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরো মজবুত করছে তেহরান। বিমান হামলা থেকে রক্ষা পেতে টানেলের মুখে কংক্রিটের ঢালা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গেল বছরের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ইরান কেবল মেরামতি করেনি, বরং আগের চেয়েও সুরক্ষিত স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। রণক্ষেত্র তৈরির পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধেও নেমেছে দুই দেশ। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের একটি হিট লিস্ট প্রকাশ করা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মালিকানাধীন ওফোক নেটওয়ার্কে এই তালিকাটি প্রচার করা হয়। তালিকায় 7 ইসরায়েলি কর্মকর্তার ছবির ওপর লক্ষ্যভেদের চিহ্ন রয়েছে। এর জবাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সাধারণ ইরানিদের তাদের সঙ্গে যোগাযোগ করার প্রকাশ্য আহ্বান জানিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রাতভর ড্রোন ও বিমান হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্র। ইউক্রেনের ওডেসায় 150-র বেশি ড্রোন ছোড়ে রুশ সেনাবাহিনী, আর এতে 1 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সারের গুদাম, আবাসিক ভবন এবং শিল্প স্থাপনা। জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। আবার পাল্টা ড্রোন হামলায় রাশিয়ায় ভলগ্রোদাদ শহর এবং আশপাশের এলাকায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করছে কিয়েভ। এর মধ্যেই আগামী সপ্তাহে আরেক দফা শান্তি আলোচনা হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। যুদ্ধের প্রভাব মোকাবিলায় মস্কোর ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধের সময়কাল শুধু বেড়েই চলেছে। 5ম বছরে প্রবেশে প্রাক্কালে থামার নামই নিচ্ছে না এই রক্তক্ষয়ী যুদ্ধ। ইউক্রেনের ওডেসা অঞ্চলের এক বন্দরে ভয়াবহ রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এক রাতেই 150-র বেশি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনাবাহিনী। এই জোরালো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সারের গুদাম, আবাসিক ভবন ও শিল্প স্থাপনা। জরুরি সেবা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। জবাবে রাশিয়ার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। ভলগোগ্রাদ শহর ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভলগোগ্রাদ অঞ্চলে 43টি ড্রোন সহ মোট 58টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এমন পাল্টাপাল্টি হামলার মধ্যে ক্রেমলিন জানিয়েছে আগামী সপ্তাহে নতুন দফা শান্তি আলোচনা হতে পারে, যদিও স্থান নিশ্চিত করা হয়নি। মার্কিন প্রস্তাবে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্স, ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়া ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। মিউনিখে কূটনৈতিক তৎপরতার মাঝেও সামরিক সহায়তার জোর দাবি জেলেনস্কির। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেন আলাদাভাবে আকাশ প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র সংগ্রহে কাজ করবে এবং সেনাবাহিনী শক্তিশালী করতে আরও সামরিক প্যাকেজ নিশ্চিত করার চেষ্টা চলছে। যুদ্ধের প্রভাব মোকাবিলায় রাশিয়ার উপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে রুশ তেল পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও তথাকথিত শ্যাডো ফ্লিট নিয়ন্ত্রণের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। প্রস্তাব কার্যকর হলে রাশিয়ার জ্বালানি আয় কমে গিয়ে যুদ্ধ পরিচালনায় চাপ বাড়বে বলে মনে করছেন ইউরোপীয় নেতারা। একই সঙ্গে রুশ আর্থিক খাত ও প্রযুক্তি আমদানির ওপরও নতুন বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর হামলায় নিহত 7, বাগো অঞ্চলেও বেশ কয়েকজন হতাহত। দুপক্ষের সংঘাতে কয়েকটি রাজ্যে নতুন করে উত্তাপ। তাইওয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র।
চুক্তির আওতায় মার্কিন পণ্যের ওপর থেকে প্রায় সব শুল্ক প্রত্যাহার করবে তাইপে। আর তাইওয়ান থেকে আমদানি পণ্যের শুল্কের হার 20 থেকে কমিয়ে 15% করবে ওয়াশিংটন। এই চুক্তিকে অর্থনৈতিক রূপান্তরের বড় সুযোগ বলছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। তাইওয়ানের সঙ্গে চূড়ান্ত দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার চুক্তির বিস্তারিত প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর। চুক্তি অনুযায়ী 2025 থেকে 2029 সালের মধ্যে তাইওয়ানকে বড় অঙ্কের মার্কিন পণ্য কিনতে হবে। এর মধ্যে রয়েছে $4,440 কোটি তরল প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল, $1,520 কোটি বেসামরিক উড়োজাহাজ ও ইঞ্জিন এবং $2,520 কোটি বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম, জেনারেটর ও ইস্পাত তৈরির যন্ত্রপাতি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের পণ্যের উপর থেকে প্রায় সব শুল্ক প্রত্যাহার করবে তাইওয়ান। অন্যদিকে তাইওয়ান থেকে আমদানি করা পণ্যের শুল্ক 20 থেকে কমিয়ে 15% নামাবে যুক্তরাষ্ট্র। এই সমঝোতার ফলে এশিয়ার রফতানি প্রতিযোগিতায় তাইওয়ান এখন জাপান ও দক্ষিণ কোরিয়ার সমপর্যায়ে অবস্থান করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা তাইওয়ানের কোম্পানিগুলোর জন্য বৈশ্বিক সম্প্রসারণের বড় সুযোগ। জানান 2000-এর বেশি তাইওয়ানিজ পণ্য পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি পাবে। ফলে যুক্তরাষ্ট্রের রফতানি ক্ষেত্রে গড় শুল্ক কমে দাঁড়াবে 12.33%। চুক্তির আওতায় ফালেনোপোসিস অর্কিড থেকে শুরু করে বাবল টিয়ের উপাদান সহ 2000-এর বেশি তাইওয়ানিজ পণ্য পারস্পরিক শুল্ক ছাড় পাবে। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তাইওয়ানের রফতানি প্রতিযোগিতা আরও শক্তিশালী হবে। শিউলি রোজা, সময় সংবাদ। উদযাপনের দিনেও মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর হামলায় নিহত অন্তত 7 জন। এছাড়া বাগো অঞ্চলে বিমান হামলায় মা নিহত ও শিশু আহত হয়েছে। এসব সহিংসতা ঘিরে নতুন করে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। জান্তা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে কয়েকটি রাজ্যে। মিয়ানমারের ইউনিয়ন ডে উপলক্ষে রাজধানী নেপিদোতে অনুষ্ঠানে যোগ দেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। ঠিক এ সময় রাখাইন রাজ্যে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। 1947 সালের ঐক্যের চুক্তির স্মরণে পালিত এই দিনে বেসামরিক হতাহতের ঘটনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে প্রতীকী দিবসে হামলা সংঘাতের আরও গভীরতাই তুলে ধরছে। এর মধ্যেই মান্দালয়ের তাগাউং শহর পুনর্দখলে বড় বাহিনী নামিয়েছে জান্তা। আওয়ার্দি নদীর পূর্ব তীর ঘেঁষে অতিরিক্ত সেনা, মিলিশিয়া ও সাঁজোয়া যান জড়ো করা হয়েছে। 2024 সালে প্রতিরোধ যোদ্ধাদের দখলে যাওয়া শহরটি ঘিরে নতুন করে তীব্র সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। অন্যদিকে বাগো অঞ্চলের নাটালিন টাউনশিপে সাউফিউ পাহাড়ের কাছে বিমান হামলায় এক মা নিহত ও তার শিশু আহত হয়েছে। ইয়াঙ্গুন পিএ মহাসড়কের পূর্বে প্রায় 300 সেনার অগ্রযাত্রার মধ্যে প্রতিদিনই সংঘর্ষ চলছে। নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ এলাকা ছাড়ছেন। স্থানীয়রা বলছেন বেসামরিক এলাকাও রেহাই পাচ্ছে না। কাচিন রাজ্যে ওয়েইংমাওতে সেনা ব্যাটালিয়ন 58কে ঘিরে ফেলেছে কাচিনের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি। ঘাঁটির 100 মিটারের মধ্যে অবস্থান নেয় প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। কৌশলগতভাবে মিতকিনা ও আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের লড়াইকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে দেখছে কেআইএ। নাদিম মারজান, সময় সংবাদ। জাপান তাদের বিশেষ সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে একটি চীনা জাহাজ আটক করেছে। পাশাপাশি জাহাজের ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে। জাহাজটি জাপানের পরিদর্শন কমান্ডকে অমান্য করে পালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ টোকিওর। 2022 সালের পর প্রথম চীনা জাহাজ আটকের ঘটনায় দুই দেশের মধ্যে দেখা দিয়েছে কূটনৈতিক উত্তেজনা। বেজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান কর্তৃপক্ষ। তল্লাশির জন্য থামতে নির্দেশ দেওয়ার পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এমন দাবি করে চীনের একটি মাছ ধরা নৌযান আটকের কথা জানায় জাপান। জাপানের মৎস্য সংস্থার বরাতে জানা যায়, চীনা নৌযানটি নাগাসাকি উপকূলে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অবস্থান করছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার জাহাজটি আটকের পাশাপাশি নৌযানের ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়। জাপানের ফিশারিজ এজেন্সি জানায়, দক্ষিণ পশ্চিম নাগাসাকি প্রিফেকচারের কাছাকাছি চীনা জাহাজটি আটক করা হয়। জাহাজের 47 বছর বয়সী ক্যাপ্টেনকে পালানোর চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়। জাহাজে আরও 10 জন যাত্রী ছিলেন। তবে জাহাজের ক্যাপ্টেন অভিযোগ স্বীকার করেছেন কিনা তা প্রকাশ করা হয়নি। জাপান কর্তৃপক্ষ ও দেশটির সংবাদ মাধ্যম আটক করা নৌযানকে উচ্চ ধারণ ক্ষমতার টাইগার নেট ফিশিং বোট বলে বর্ণনা করেছে।
এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি চীন। এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনকে সতর্ক করে বলেছিলেন, যদি চীন জোরপূর্বক তাইওয়ান দখল করতে চায়, জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এ মন্তব্যে চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে টোকিওর রাষ্ট্রদূতকে তলব করে এবং চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ ও পড়াশোনার বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের তথ্য ফাঁসে চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম। স্থানীয় সময় শুক্রবার এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। এদিকে মার্কিন বাণিজ্য মন্ত্রীর এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাওয়ার বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এপস্টেইন সংযোগে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জ্যাগল্যান্ডের বাসভবন সহ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। আর চীনা গণমাধ্যমের জরিপ বলছে, এপস্টেইন ইস্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারিতে নতুন করে নাড়িয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতি। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিজিটিএন এর বৈশ্বিক জরিপের দাবি, এই ইস্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি। জরিপে প্রায় 98% অংশগ্রহণকারী বলছেন এই মামলা অভিজাত শ্রেণীর নৈতিক অবক্ষয় প্রকাশ করেছে। প্রায় 96% মনে করেন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রভাবশালীদের ক্ষেত্রে দ্বৈতমান প্রয়োগ করে। বাছাইকৃত স্বচ্ছতা বিচার ব্যবস্থাকে বিশেষ সুবিধা প্রাপ্তদের সুরক্ষা ছাতায় পরিণত করছে বলে মনে করেন তারা। এপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিবি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম। স্থানীয় সময় শুক্রবার এই সিদ্ধান্তের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে প্রকাশিত নথিতে সুলতান আহমেদ বিনের সঙ্গে এপস্টেইনের বার্তা আদান প্রদান এবং ক্যারিবীয় দ্বীপ সফরের কথা উল্লেখ রয়েছে। এই তথ্য প্রকাশের পর ডিবি ওয়ার্ল্ডে নতুন বিনিয়োগ স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাজ্য ও কানাডা। তবে সুলায়েমের পদত্যাগের ঘোষণার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানায় দেশ দুটি। এদিন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাওয়ার বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের অবস্থান স্পষ্ট করে আবারও বলেন, তিনি নিজে ওই দ্বীপে কখনো যাননি। এর আগে বাণিজ্যমন্ত্রী লুটনিক স্বীকার করেন 2012 সালে এপস্টেইন দ্বীপে গিয়েছিলেন তিনি। এরপর থেকে তার পদত্যাগের দাবিতে সরব ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের অনেক নেতা। এদিকে এপস্টেইন সংযোগে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরজন জ্যাগল্যান্ডের বাসভবন সহ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এছাড়াও জ্যাগল্যান্ডের বিরুদ্ধে চলতি সপ্তাহে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও তোলপাড় চলছে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ঝড়ের কারণে নদীর পানি বেড়ে প্লাবিত ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল, নিহত 3। পর্তুগালে বন্যায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি। অপহরণের শিকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ সরকার প্রধান। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বলেন, মাদুরোর অনুপস্থিতিতে সরকার ব্যবস্থায় সাংবিধানিক কোনো বড় রূপান্তর ঘটেনি দেশটিতে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভেনেজুয়েলাকে তেল সহ সব খাতেই সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। শিগগিরই কারাকাস সফরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর হাতে অপহরণের শিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে কথা বলেন বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জানান, নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকার প্রধানের পদে আছেন। তার অনুপস্থিতির কারণে ভেনেজুয়েলার সরকার ব্যবস্থায় সাংবিধানিক বড় কোনো পরিবর্তন ঘটেনি। রদ্রিগেজ বলেন, মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে চুক্তি হয়েছে ভেনেজুয়েলার, কিন্তু দেশ চলছে সংবিধান মেনেই। এ সময় প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস উভয়ই নিরপরাধ বলে দাবি করেন তিনি। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ভালো দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে তেল সহ সব খাতেই সহযোগিতা করছে। এছাড়াও ভেনেজুয়েলা সফরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান ডোনাল্ড ট্রাম্প।
একই দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের 1 মাস পর ভেনেজুয়েলায় স্থিতিশীল করতে সহায়তার অংশ হিসেবে 6 টনের বেশি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 25টি প্যালেটে 6000 কেজির বেশি অগ্রাধিকার ভিত্তিক চিকিৎসা সামগ্রী ভেনেজুয়েলার জনগণের কাছে পাঠানো হয়েছে বলে দাবি তাদের। শিউলি রোজা, সময় সংবাদ। ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের সামরিক অভিযান তদারককারী মার্কিন দক্ষিণ কমান্ড বা সাউথকম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ক্যারিবীয় সাগরে একটি নৌকা লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তিরা মাদক সন্ত্রাসী বলে দাবি যুক্তরাষ্ট্রের। 2025 সালের সেপ্টেম্বর থেকেই ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ এবং নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 133 জন নিহত হয়েছে। পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্র এখন পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারিবীয় সাগরে 40টি জাহাজের বিরুদ্ধে প্রায় 38টি হামলা চালিয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ঝড়, বৃষ্টি, বন্যায় ধুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ। ঝড়ের প্রভাবে নদীর পানি উপচে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউরোপের আরেক দেশ পর্তুগালে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শক্তিশালী ঝড় নিলসের প্রভাবে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীর পানি উপচে পড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন স্থানে মারা গেছেন কয়েকজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় 5 লাখ পরিবার। ফরাসি আবহাওয়া বিভাগ জানায়, জিরোন্ড ও লো এগারন বিভাগে লাল সতর্কতা এবং আরও 21টি বিভাগে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইউরোপের আরেক দেশ পর্তুগালে বন্যার অবনতি হয়েছে। প্রাচীন শহর কোয়েম্বোরার কাছে বাঁধ ভেঙে ধসে গেছে মহাসড়কের একাংশ। শহরের কাছে আগুয়েরা বাম ও মন্ডেগো নদীর জলধারের পানি কিছুটা কমলেও আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে নিচু এলাকায় বন্যা আরও বিপর্যয় ডেকে আনতে পারে। শহরটিতে উচ্চ সতর্কতা জারি সহ স্কুল ও কোয়েম্বোরা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্যোগের প্রভাব পড়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াও। বন্যা কবলিত এলাকায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। 8টি বিভাগে 30 দিনের জন্য এই জরুরি অবস্থা কার্যকর থাকবে, যার মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়াই করারোপ ও ডিক্রি জারি করা যাবে। দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানায়, বর্ষা মৌসুমে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক পৌরসভায় ক্ষতিগ্রস্ত হয়েছে 69,000-এরও বেশি পরিবার। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ব্রাজিলের অ্যামাজনে 6 মাসে বন উজাড় কমেছে 35%। স্যাটেলাইট তথ্য বলছে 2025 সালের আগস্ট থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত ধ্বংস হয়েছে 1324 বর্গ কিলোমিটার বনভূমি, যা আগের বছরের তুলনায় কম। পরিবেশ মন্ত্রণালয় বলছে, এই ধারা অব্যাহত থাকলে রেকর্ড সর্বনিম্নে নামতে পারে বন উজাড়। পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র্যের ভান্ডার অ্যামাজন। তবে বন উজাড়, আগুন আর জলবায়ু পরিবর্তনের চাপে ক্রমশই বিপন্ন হয়ে উঠেছে বিশাল এই বনভূমি। শুষ্ক মাসগুলোতে অবৈধ কৃষি সম্প্রসারণের কারণে বাড়তে থাকে বন উজাড়ের প্রবণতা। এবার বন উজাড়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছে ব্রাজিল সরকার। দেশটির সরকারি তথ্য বলছে, 2025 সালের আগস্ট মাস থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত বন উজাড় কমেছে 35.4%, যা একই সময়ে গেল বছরের তুলনায় বেশি। এই পর্যবেক্ষণ করা হয় ডিটার স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে। বার্ষিক বন উজাড়ের হিসাব নির্ধারণে ব্যবহৃত হয় প্রুডেস সিস্টেম। ডিটার মনিটরিং সিস্টেম চালুর পর থেকে এবারই বনভূমি ধ্বংসের হার সর্বনিম্ন। আগের বছর একই সময়ে উজাড় হয়েছিল 2050 বর্গ কিলোমিটার বনভূমি। প্রতি বছর আগস্ট থেকে জুলাই সময়কাল ধরে হিসাব করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ প্রচেষ্টা অব্যাহত থাকলে বার্ষিক হারে সর্বনিম্ন বন উজাড় অর্জন সম্ভব, যা বন রক্ষায় অন্যতম ইতিবাচক অগ্রগতি। অ্যামাজনের পাশাপাশি বন উজাড় কমেছে সাভানা অঞ্চলেও, তবে এ হার তুলনামূলকভাবে কম। বিশ্লেষকরা বলছেন, বনরক্ষায় টেকসই নীতি ও কঠোর আইন প্রয়োগের সাথে বাড়াতে হবে আন্তর্জাতিক সহযোগিতা। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন দেশের প্রবাসীরা বিজয় উল্লাস করেছেন। বিএনপির উদ্যোগে যুক্তরাষ্ট্র, কানাডা ও সৌদি আরব সহ বিভিন্ন দেশে আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রবাসীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনীতিতে নতুন গতি ফিরবে।
দীর্ঘ 17 বছর বিদেশের মাটিতে বসবাসের পর দেশে ফিরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে জয়লাভ করায় উল্লাসে মেতেছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসে বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও আনন্দ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বিজয় উদযাপন করেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য নেতৃত্বে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া দলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, এই জন্য আমরা ক্যালিফোর্নিয়া বিএনপি একজন নগণ্য কর্মী হিসাবে অত্যন্ত আনন্দিত। কানাডার টরন্টোতেও বিজয় মিছিল করেন প্রবাসী নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে নগরী প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় ছিল আনন্দ আয়োজন। একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয় উদযাপনের পাশাপাশি দেশে বিদেশের ভোটারদের অভিনন্দন জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয় অর্জন করেছে, এই জন্য মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত, একটি গণতান্ত্রিক সরকারের উত্থান হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের তথা বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামে প্রবাসীদের মধ্যেও দেখা গেছে একই উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা, কমিউনিটি আয়োজনে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়। তাদের মতে এই ফলাফল গণতন্ত্র ও সুশাসনের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। এবার নতুন যে সরকার আসছেন, সরকার প্রধান আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা দেশের বাইরে থাকেন, এত দুঃখ কষ্টের ভিতরেই দেশের জন্য বা আপনাদের জন্য লড়াই করে, অন্তত ওই দিক থেকে আপনি সবার জন্য সেই সহানুভূতিটা দেখিয়ে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের উন্নয়ন আর ভালো আরো কিছু হোক, এটাই আমরা আসলে প্রত্যাশা করি। প্রবাসীদের প্রত্যাশা দূতাবাস সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, আলাদা হেল্প ডেস্ক চালু এবং রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা, শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তা জোরদারের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নত হবে বলেও মনে করেন তারা। নতুন সরকার সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে, এমনটাই আশা প্রবাসীদের। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা মোদির, অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান। পাশে থাকার ঘোষণা জাতিসংঘের। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। অর্ধশতাধিক লাশ ও মানবদেহের অংশ হস্তান্তর ইসরায়েলের। উপত্যকা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের তহবিল ঘোষণার ইঙ্গিত। এবং পরমাণু ইস্যুতে ইরানের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা। পারমাণবিক স্থাপনা আরও মজবুত করছে তেহরান। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনে। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মাকসুম। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।